তারা যে ভুয়ো নামগুলোকেই রেখে দিচ্ছিলেন, সেইটার জন্য তাদের বিরুদ্ধে এফআইআর এবং প্রয়োজনে চাকরিও যাবে, সাসপেন্ডও হবে। যে তিনি বলছেন যে, বা তার দল এখন বলা শুরু করেছে আমরা এসআইআর হতে দেব না, তারা কিছু আটকাতে পারবেন না। এবং কোনো মানসিক যন্ত্রণায় আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হচ্ছে না বলে, যা উনি রোজ দেখতে চান, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে কম করে, যদি আমি ভুল করি সংশোধন করে দেবেন, বা আমাদের যারা দর্শকেরা রয়েছেন, এতক্ষণে প্রায় ওনার 70 বার ফাঁসি হয়ে গেছে। না না, আমাদের বা কারুর ইচ্ছায় নয়, পশ্চিমবঙ্গের সরকার পাল্টাক, এই পুলিশের স্ত্রীও চাইছেন। এরা বিদায়ের জন্য ব্যাগ গুছিয়ে নিয়েছেন, জাস্ট ব্যাগটাকে হাতে তুলবেন আর তারা বিদায় নেবেন পশ্চিমবঙ্গ থেকে গণতান্ত্রিকভাবে শাসক হিসেবে। তো যাই হোক, পুলিশের বউয়েরা খুব যন্ত্রণার মধ্যে রয়েছেন। এবং যখন পাল্টা প্রশ্ন করা হয়েছিল যে পুলিশের মা স্ত্রীকে নিয়ে, হ্যাঁ দেখলাম প্রথমে তিনি কাকেটা ফ্লাইংকে করে ছুঁড়লেন, তো তারপর ট্যাঁ করে অজ্ঞান হয়ে গেলেন। দেখুন, লোকে তো বলে যে তৃণমূলের তোলাবাজির টাকা পুলিশের জিপে করে আসে, জিপে করে বয়ে এনে দেওয়ার জন্য পুলিশ কিছু ভাগ পায়। ওই পুলিশ ভদ্রমহিলার পুলিশের যারা স্ত্রীরা এসেছিলেন তাদের আড়ালে রেখে জিজ্ঞেস করলে তারা স্বীকার করে নিত। দেখুন, সেটা তো কারুর পক্ষেই বলা মুশকিল। তবে আমরা এই রাজ্যে যারা শাসক দল তৃণমূল, তারা ভোটার তালিকা সংশোধন করতে দিতে চায় না। এটা মামার বাড়ির আবদার বললেও কম বলা হয়। আমাদের দেশের নিয়ম অনুযায়ী এর আগে বহুবার ভোটার তালিকা সংশোধন হয়েছে এবং সেটাই খুব স্বাভাবিক। কারণ এলাকায় যখন এই মানুষ মারা যাচ্ছেন, তার নাম রয়ে যাচ্ছে, তার ভোট কারা যেন দিয়ে দিচ্ছে, মৃতদেহের ভোট। কোনো ব্যক্তি যখন এখান থেকে উঠে একটা বিধানসভা থেকে অন্য বিধানসভায় ভাড়া চলে গেল, কিংবা বাড়ি করে চলে গেল, কিংবা অন্য রাজ্যে চলে গেল, সেই নামগুলো 2-3টে বিধানসভায় থেকে যাচ্ছে। এমনটা তো হওয়া উচিত নয়। একটা মানুষের একটাই ভোট হবে, যিনি জীবন্ত এবং এই দেশের নাগরিক। তো এই ভোট, এবং তারপর হচ্ছে যারা বাংলাদেশি বা রোহিঙ্গা, যারা কোনো রকমে ভারতবর্ষে অলিগলি দিয়ে ঢুকে পড়েছেন, এবং তারপর খুব অদ্ভুত রকমভাবে আমরা সবাই দেখেছি যে পশ্চিমবঙ্গ থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি ভোটাররা, ভুয়ো ভোটার যারা, তারা ধরা পড়ছে, রোহিঙ্গারা ধরা পড়ছেন। আর পশ্চিমবঙ্গে তো তাদের জন্য এক একটা করে কলোনি বানিয়ে দেওয়া হয়েছে। আপনি আমি যেখানে বসে কথা বলছি তার থেকে আধ ঘন্টাও যেতে হবে না, মিনিট 20 গেলেই প্রায় 1 লক্ষ মানুষের রোহিঙ্গা কলোনি বানিয়ে দেওয়া হয়েছে, যা বানিয়ে দিয়েছে তৃণমূল, এবং তাদের বাংলা ভাষার ট্রেনিং দেওয়া হয়। ভাবুন কি সাংঘাতিক। তাদের ভোটার এবং আধার কার্ড দিয়ে দেয় তৃণমূল, এবং তারা যে এটা করে প্রকাশ্যে বিভিন্ন জনসভা থেকে তারা বলেছে। তো অর্থাৎ এই বিদেশিরা তো আমাদের দেশের ভোটার নয়। আমাদের রাজ্যে বা কেন্দ্রে শাসন ক্ষমতায় গণতান্ত্রিক পদ্ধতিতে কারা আসবেন তা আমাদের দেশের মানুষেরা ঠিক করবেন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি আমরা নিজেরা ঠিক করব। কোনো বিদেশি ঠিক করবে না, কোনো মরে যাওয়া ব্যক্তি ঠিক করবে না, বা 4 জায়গায় নাম থাকা কোনো একজন ব্যক্তি ঠিক করবেন না। এটাই হচ্ছে সংশোধন। 2002 সালে সম্ভবত পশ্চিমবঙ্গে এই নিবিড় সমীক্ষা করা হয়, SIR যেটাকে বলা হয়, যে আসলে কতজন ভোটার রয়েছে। দেখা যাচ্ছে, যেমন বিহারে দেখা গেছে যে প্রায় 60 লক্ষ মানুষের নাম বাতিল হয়েছে। কেউ মরে গেছে, কারো 2-3টে বিধানসভায় নাম ছিল একই ব্যক্তির, সেগুলো কাটা গেছে। আবার কেউ নেই, তার নাম রয়েছে।
এই যে প্রায় 60 লক্ষ মানুষের নাম কাটা গেছে, বিহারে কোনো মানুষ এসে প্রতিবাদ করেছেন যে এই দেখুন আমি জ্যান্ত, আমি আদি নাগরিক, আমার নাম কেটে দেওয়া হলো? ভূতেরা তো করতেই আসতে পারবে না, যারা মারা গেছেন 10, 15, 20 বছর আগে। তো সেখানে কোনো অশান্তি হচ্ছে না। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কর্তব্য এবং দায়িত্ব হওয়া উচিত যে অবাঞ্ছিত জঞ্জাল ভোটার লিস্টে যারা রয়েছেন, যাদের নামে সেই রাজ্যের শাসক দলেরা ভোট দিয়ে ভুয়োভাবে জেতেন। এখন পশ্চিমবঙ্গে যখন এই ঘটনা ঘটতে চলেছে, পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি ভারতবর্ষের আইন কানুন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তো কিছু মানেন না, তারা রায় দিলে মানতে চান না, যেন বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গকে আর একটা দেশ ভেবে ফেলেছেন, যা চরম দুর্ভাগ্যের। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন সারা দেশের নিয়ম অনুযায়ী তারা স্বাধীন সংস্থা, তারা যখন এসআইআর করবার প্রস্তুতি নিচ্ছেন, সেখানে আপনারা দেখেছেন যে বিএলওদের প্রায় প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন ভরা মঞ্চ থেকে দাঁড়িয়ে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, যা অত্যন্ত দুর্ভাগ্যের এবং কদর্য আচরণ ভারতীয় গণতন্ত্রের বিরুদ্ধে। যে তিনি বলছেন যে, বা তার দল এখন বলা শুরু করেছে, আমরা এসআইআর হতে দেব না, তারা কিছু আটকাতে পারবেন না। এবং দুর্ভাগ্যজনকভাবে যারা বিএলও এবং ডাব্লিউবিসিএস অফিসার, যারা এই সঠিক ভোটার তালিকা তৈরির দায়িত্বে, তারা যে ভুয়ো নামগুলোকেই রেখে দিচ্ছিলেন, সেইটার জন্য তাদের বিরুদ্ধে এফআইআর এবং প্রয়োজনে চাকরিও যাবে, সাসপেন্ডও হবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তারা এই অগণতান্ত্রিক অন্যায়ের কাজ, মৃতদেহ ভোটার যে ব্যক্তি নেই তাদের নাম যারা অন্যায়ভাবে রেখে দিচ্ছিলেন ওই মুখ্যমন্ত্রীর শাসানিতে, ভয় দেখানোতে, তারা এটা করতে পারেন না। তাদেরকে ট্রান্সফার করছেন একটা ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে, যেখানে বিহারে এই ডাব্লিউবিসিএস অফিসারদের মতোই বাকি অফিসারদের চাকরিও চলে গেছে, এফআইআর হয়ে গেছে, জেলে রয়েছেন। তারপরেও পশ্চিমবঙ্গে এইটা অদ্ভুত রকমভাবে প্রশাসনিকভাবে এই গোলমালটা করবার চেষ্টা করা হচ্ছে, এবং ফলত দায় বর্তাবে অবশ্যই চিফ সেক্রেটারির ওপরে, যে আপনি কেন হতে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি তো তৃণমূল দলনেত্রী, এবং খুব অদ্ভুত রকমভাবে ভুয়ো এবং মৃতদেহ ভোটারকে বাঁচাবার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস বা শাসক দল পশ্চিমবঙ্গের, তারা প্রমাণ দিচ্ছে যে তারা গণতন্ত্রের বিরুদ্ধে। তারা প্রমাণ দিচ্ছে ওই ভুয়ো ভোটগুলো তারাই এতদিন দিয়ে এসে জিততেন, না হলে এটাকে আটকাবার তারা চেষ্টা করছেন কেন, যা অন্য কোনো রাজনৈতিক দল করতে চাইছে না। তো ফলত এহেন সরকারি কাজে যদি সরকারি অফিসাররা যারা অনৈতিকভাবে তৃণমূলের নির্দেশে তারা যদি অন্যায় কাজ করেন, তো ফলত কেন্দ্রীয় নির্বাচন কমিশন সবার ওপরে একটা স্বাধীন সংস্থা, যেখানে সম্মানীয় সুপ্রিম কোর্ট অবধি তাদের অনুরোধ করতে পারেন, তাদের উপরে নিজেদের মতামত চাপিয়ে দিতে পারেন না। এবং আলটিমেটলি কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেটা বলেছিল যে ভোটার কার্ড বা আধার কার্ড এটাই নাগরিকত্বের যে চূড়ান্ত প্রমাণ, এমনটা নয়। এবং আপনারা খেয়াল রেখেছেন এই নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনা উঠেও ছিল, এবং সুপ্রিম কোর্ট নিজেও ওই রাস্তাতেই গিয়ে বলেছে যে হ্যাঁ, এটাই নাগরিকত্বের প্রমাণ নয়। তো তাহলে পশ্চিমবঙ্গের শাসক দল, পশ্চিমবঙ্গ সরকার ভুয়ো ভোটারদের বাঁচাবার চেষ্টা করছেন কী জন্য? কাউকে, কোনো রাজনৈতিক দলকে অনৈতিকভাবে ভারতবর্ষের নিয়মের বাইরে শাসন ক্ষমতায় রেখে দেওয়ার জন্য? তো অবশ্যই সেই দায় বর্তাবে চিফ সেক্রেটারির ওপরে, বর্তাতে বাধ্য। কারণ তিনি না জানলে এই ঘটনাগুলো ঘটতে পারেন না, আর প্রশাসনিকভাবে তিনি কিছু জানবেন না, শুধুমাত্রই মুখ্যমন্ত্রী করে দেবেন, তা হতে পারে না। তো তাই তাঁকে ডাকা হয়েছে। এবার তাঁকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার কী নির্দেশ দেবে আমরা জানি না। তবে যেভাবে পশ্চিমবঙ্গের মৃতদেহ ভোটার, বাংলাদেশি এবং রোহিঙ্গা ভোটার, বা এক ব্যক্তির বিভিন্ন বিধানসভায় ভুয়োভাবে নাম থাকা যে ভোট, সেইটা যে অন্যায় এবং তার বিরুদ্ধে যে কড়া শাস্তি, বোধহয় সেই নিয়ে কোনো আলোচনা হবে খুব স্বাভাবিক নিয়মে। দেখুন, ভয় পাচ্ছে না, তাদের চিটিংবাজি খুব সামনে আসছে, এবং তারা
যেই মৃতদেহ ভোটার, ভুয়ো ভোটার, রোহিঙ্গা ভোটার, বিদেশি বাংলাদেশি ভোটার, এদের দিয়েই যে এরা শাসন ক্ষমতায় 2021-এ টিকে গিয়েছিল তার প্রমাণ। দেখুন, খবরের কাগজ খুলে আপনি দলমত ভুলে যান। খবরের কাগজ খুললেই যেখানে শাসক দলের নেতা মন্ত্রীদের অত্যাচার, লুট পাট, চুরি জোচ্চুরি, তার উপরে বড় গলা করে মানুষকে হুমকি, তার সর্বনাশ করার পরেও হিন্দু মুসলমান যে কোনো ধর্মের মানুষ, যে কোনো পেশার মানুষ, তারা এই অভদ্রতাকে কি সহ্য করবেন? যে টিচাররা আজকে রক্তাক্ত হলেন, তাদের চাকরি তৃণমূল চুরি করেছে, সুপ্রিম কোর্টের নিয়ম মেনে তারা এখনো তালিকা প্রকাশ করছেন না। সেখানে আমার হিন্দু বাড়ি যেমন শান্তনু বলে ছেলেটি টিচার ছিল, তেমন তো তার পাশে দাঁড়িয়ে চাকরি চুরি হয়েছে শরীফুলেরও, মুসলমান বাড়ির। তারা শিক্ষক হতে চেয়েছিল। আমার হিন্দু বোন যেমন সাবিত্রী মার খেয়েছে পুলিশের হাতে তৃণমূলের নির্দেশে, ঠিক তেমন আমার মুসলমানের বাড়ির বোনটা সাবিনাও মার খেয়েছে। তার চুলের মুঠি ধরে টানা হয়েছে, তার ওড়না ধরে পুলিশ টেনেছে, রক্তাক্ত করেছে, ফাটিয়ে দিয়েছে। কেন? এখানে পুলিশ অত্যন্ত যোগ্য, কিন্তু তাকে তার ট্রান্সফার এবং প্রমোশন আটকে দেওয়ার ভয়েতে গণতন্ত্রের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে নির্দেশ দেন পুলিশ মন্ত্রী স্বয়ং। নাহলে এই ঘটনা তো হতে পারে না। তো যাই হোক না কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে, কম করে যদি আমি ভুল করি সংশোধন করে দেবেন, বা আমাদের যারা দর্শকেরা রয়েছেন, এতক্ষণে প্রায় ওনার 70 বার ফাঁসি হয়ে গেছে। না, আমাদের বা কারুর ইচ্ছায় নয়, উনি নিজেই বারবার বলেছিলেন যে ওনার বিরুদ্ধে অমুক তমুক হ্যান ত্যান কোনো অভিযোগ থাকলে আমি ফাঁসির দড়ি নিজে লাগিয়েই ঝুলে যাব। তো এতবার ওনার নামে এত অভিযোগ, আদালত থেকে শুরু করে সব জায়গায় মামলা ঝুলছে বিভিন্ন অনৈতিক কাজে। তো সেখানে আশা করি, বোধ করি ফাঁসি টাসি হয়ে যাওয়ার কথা ওনার ইচ্ছা অনুযায়ী। তাহলে উনি কে বক্তব্য রাখছেন এটা খুব বোঝা মুশকিল। নাম্বার 2 হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে রাস্তায় আপনি যদি ইঁটকেও দাঁড় করিয়ে দিতেন, তিনি লক্ষ লক্ষ ভোটে জিততেন। সেই সময় লোকসভাতে যেখানে লাখ লাখ ভোটে জেতবার কথা, মুখ্যমন্ত্রীর ভাইপো হিসেবে তিনি যখন ডায়মন্ড হারবার থেকে দাঁড়ালেন, তিনি জিতেছিলেন মাত্র 70,000-এর আশপাশে ভোটে একটা লোকসভায়। তাহলে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ইঁটকে দাঁড় করালে, গাছকে দাঁড় করালে তারা লাখ লাখ ভোটে জিতে যাচ্ছে, তিনি তার ভাইপো হয়ে ডায়মন্ড হারবার থেকে যখন তৃণমূলের তুমুল হাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় মনীষীদের আসনে বসিয়ে ফেলেছেন পশ্চিমবঙ্গের কিছু মানুষ, সেই সময় তিনি ভোট পেতেন 70,000-এ জিততেন। তারপর তৃণমূলের চুরি জোচ্চুরি, অবক্ষয়, অন্যায় যখন দেখে মানুষ তিতিবিরক্ত, মানুষ যখন পশ্চিমবঙ্গে কাজ নেই দেখে, যারা পড়াশোনা জানেন না, গরিব মানুষ, তারা পরিযায়ী শ্রমিক হয়েছেন বউ বাচ্চাকে ছেড়ে দিয়ে পেটের যন্ত্রণায়, শিক্ষিত ছেলেমেয়েরা এখানে চাকরি নেই বলে বিজেপি শাসিত রাজ্যে চলে যাচ্ছে, এহেন বিরক্তিকর অবস্থায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলকে দেখলে লোকে পরিচয় দিতে চায় না যে আমি তৃণমূল করি, মানুষ গালাগাল দেবে বলে, তখন তিনি জিতছেন 7 লাখ ভোটে। এ হয় নাকি? কারা দিচ্ছে ভোট? তো ফলত তিনি তাঁর পিসিমণির দলকে বাঁচাবার চেষ্টা করছেন, যে কারণে এরম বিভ্রান্তিমূলক বক্তব্য রাখছেন। আর এরা কেউ কোর্ট টোর্টে যাচ্ছেন না, এরা রাস্তাঘাটে হুজ্জুতি করছেন, এয়ারপোর্টে ঢোকবার বেরোবার সময় মানুষকে বা সংবাদ মাধ্যমকে কিছু উস্কানিমূলক কথা বলছেন। আর বেশ কিছু সংবাদ মাধ্যমকেও দেখছি তারা ওনাকে পাল্টা কোনো প্রশ্ন করছেন না। আমি জানি না কেন এত মিথ্যে কথার ওপর সংবাদ মাধ্যমের একটা অংশের এত প্রেম, কেন পাল্টা প্রশ্ন নেই তাকে? যে আপনার ভালো টাইম, যখন তৃণমূলের ভালো টাইম তখন আপনি জিততেন 70,000-এ, আর যখন চূড়ান্ত খারাপ টাইম, তৃণমূলকে মানুষ ঘৃণা করছে, তখন আপনি জিতছেন কি করে 7 লাখে? ওই ডায়মন্ড হারবারকে আপনি সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছেন। ডায়মন্ড হারবারে মানুষের অর্থনৈতিক দুরবস্থা আপনারা প্রত্যেকেই জানেন। তাহলে যিনি অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছেন, যে দল তাদের কোনো উন্নতি করেনি আর্থিকভাবে, সামাজিকভাবে, তারা কি আনন্দে ভোট দেয়? নাকি এগুলো প্রত্যেকটাই ভুয়ো ভোট?
তো ফলত অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার যেটা মনে হয়, তিনি বুঝতে পারছেন না কি করতে হবে। তিনি তার দল মিলে রাহুল গান্ধীকে পটিয়ে পাঠিয়ে রাস্তায় একটা হুড়োহুড়ি করবার জন্য নেমে পড়েছিলেন। এরাই বিলাসবহুল জীবনযাপন করেন, তার মধ্যে কয়েকজন অজ্ঞান টজ্ঞান হয়ে গেছিল। খাটাখাটনি তো করেন না, সাধারণ মানুষের ভিড়েও তারা মেশেন না আর নামেন না, শুধু বড় বড় কথা বলেন। তো যাই হোক, তাদের প্রত্যেকেরই সুস্থতা আমি কামনা করছি, কিন্তু এই ধরনের কথাবার্তা বেসিক্যালি শিশুসুলভ প্রগল্ভতা ছাড়া আর কিছু নয়। উনি নিশ্চয়ই শব্দগুলোর মানে বুঝবেন। শিশুসুলভ প্রগল্ভতা কাকে বলে? আপত্তি কোথায় এসআইআরের? ভুয়ো ভোটারের নাম বাতিল হবে, তাতে এদের কজনের আপত্তি হচ্ছে কেন? তার মানে কি ভুয়ো ভোটারের মালিকানা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের, তা কার্যত তিনি স্বীকার করে নিচ্ছেন। হ্যাঁ, দেখলাম প্রথমে তিনি কাকেটা ফ্লাইং কিস করে ছুঁড়লেন, তো তারপর ট্যাঁ করে অজ্ঞান হয়ে গেলেন। দেখুন, একজন পরিণত বয়সের মহিলা, তিনি কাকে চুমু খাবেন, সেটা দূর থেকে হোক কাছ থেকে হোক ফ্লাইং কিস হোক, গণতান্ত্রিকভাবে এটা তার অধিকার আছে। তবে তিনি কার দিকে চুমু ছুঁড়েছিলেন এই নিয়ে একটা প্রবল আলোচনা শুরু হয়েছে, এবং চুমু ছোঁড়ার পরেই তিনি কেন রাহুল গান্ধীদের আশপাশের কোলে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, এটা নিয়েও আলোচনা শুরু হয়েছে। আমি এটাই বলবো, একজন মহিলা যিনি কদিন আগেই বিয়ে করেছেন, হয়তো তার অনেক রকম চাপ যাচ্ছে, তো ফলত তার ইচ্ছা হয়েছে আমি প্রথমে চুমু ছুঁড়বো, তারপর অজ্ঞান হয়ে যাব। এখন অজ্ঞান হওয়া শারীরিক কারণে নাকি কোনো মানসিক সিদ্ধান্তে, তা তো বলা সম্ভব নয়। তবে যাই হোক না কেন, এতে দেশের দশের কারোর উপকার নেই। উনি যেখান থেকে এমপি হয়ে রয়েছেন, কৃষ্ণনগর, মানুষ ওনাকে এমপি করে পার্লামেন্টে পাঠিয়েছিল কৃষ্ণনগরের মানুষের দাবি দেওয়া নিয়ে আলোচনা তোলবার জন্য। আমরা 99% টাইমে দেখেছি, 99% সময়ে তিনি বড় বড় ব্যবসায়ীদের হয়ে, তাদের হয়ে বিভিন্ন ডুকরে উঠে কেঁদে কেঁদে নানান কথা বলেন, কিন্তু কৃষ্ণনগরের মানুষের হয়ে তিনি কথা বলতে চানই না। এছাড়া তো আমরা জানি যে তিনি সাংবাদিকদের দুপয়সার সাংবাদিক বলে মন্তব্য করেন, দুর্ভাগ্যপূর্ণ। এবং তারপর হিন্দু ধর্মের আমাদের আবেগের মা কালীকে তিনি মদ মাংসের দেবী বলে ছোট করেন, যে মদ মাংসের দেবী বলা এই মা কালীকে হিন্দু ধর্মের মানুষ তো মানেনি। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ি যেখানে ঘটা করে কালী পুজো হয়, মুখ্যমন্ত্রী কিন্তু তাঁর এই অভদ্র, অভব্য, অত্যন্ত সাম্প্রদায়িক একটা চিন্তাভাবনার মতো একটা উক্তি, ধর্ম নিয়ে নিকৃষ্ট একটা উক্তি, সেটাকে কিন্তু মেনে নিয়েছেন, কোনো কথা বলেননি। এটা ওদের দলের গোয়াজু লাইক টাইপের ব্যাপার। বাস ভাড়া করা হয়েছে ভুয়ো ভোটার, তার নাম কাটা যাওয়াকে তারা বলছে ভোট চুরি। তো তাহলে এই মৃতদেহ ভোটাররা যে ভুয়ো ভোটার, এটা যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা বাকি আর যারা সাঙ্গপাঙ্গ রয়েছে, তাদের যে অ্যাকচুয়ালি একচ্ছত্র সম্পত্তি ছিল, এবং ওই ভুয়ো ভোটগুলোকেই যে তারা দিয়ে জিততেন, সেটা না হলে ভোট চুরি বলে লাফাচ্ছে কেন? মানুষ হাসছে খুব। নবান্ন অভিযান ছিল 9 তারিখ। এবার সেখানে পুলিশের ওপর হামলা নিয়ে পুলিশের স্ত্রীরা শুভেন্দুবাবুর বিরুদ্ধে একটা প্রেস মিট করেছে, কিন্তু তাদেরকে যখন পাল্টা প্রশ্ন করা হয়েছে যে অনুব্রত মণ্ডল যখন পুলিশদের খারাপ কথা বলেছিল তখন আপনারা কেন প্রতিবাদ করেননি, তখন সেই মহিলারা কোনো উত্তর দেয়নি, উল্টে মেজাজ হারিয়েছে। দেখুন, যারা পুলিশের স্ত্রীরা এসেছিলেন প্রেস মিট করতে, তারা বড্ড জ্বালায় রয়েছেন। তারা বিবেক বা অন্তর থেকে তৃণমূলের চোর জোচ্চোর নেতাদের তার স্বামী যে স্যালুট ঠোকেন এটা মানতে পারেন না। কিন্তু তৃণমূলের এই চোর জোচ্চোর নেতাদের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই তো পুলিশ মন্ত্রী। তার হাতেই তার স্বামীর চাকরি বেঁচে থাকবে কি না সেই ক্ষমতাটা আছে। তো ফলত স্বামীর চাকরি রক্ষা করতে তৃণমূলের হুমকিতে তারা প্রেস মিট করতে এসেছিলেন। এবং আমরা দেখেছি যে সেখানে কিভাবে কিছু সাধারণ মানুষ, তারা কেউ অস্ত্র গুলি বন্দুক নিয়ে নবান্ন দখল করব অভিযান করতে যায়নি। তারা প্রশ্ন করতে চেয়েছিলেন এই আন্দোলনের নেতৃত্বে কারা ছিলেন। নিজের সন্তান হারানো আমাদের অভয়া বা তিলোত্তমার মা ও বাবা,
আমাদের ডাক্তার বোনটির মায়ের মাথায় এমন মারা হয়, মাথা ফাটার মতো অবস্থায় এরম আলু হয়ে গিয়েছিল, এমন মারা হয় হাতের শাঁখা অবধি ভেঙে দেওয়া হয়েছে। তিনি স্পষ্টত সবার সামনে মিডিয়াকে জানিয়েছেন, সবাই দেখেছেও সেই ছবি। আমাদের ভারতীয় জনতা পার্টির কিছু কার্যকর্তা তারাও গেছিলেন, কারণ তিনি সবাইকে ডাক দিয়েছিলেন, সবাইকে, দল মত পথ জীবিকা নির্বিশেষে। ফলত সম্মানীয় বিরোধী দলনেতা সেখানে উপস্থিত হয়েছিলেন, আরও আমাদের বিধায়কেরা গিয়েছিলেন, অন্যান্য রাজনৈতিক দলের কেউ যেতে পারেন, আমাদের সেইভাবে আমরা চিনি না বা চোখে পড়েনি। জুনিয়র ডাক্তারদের একটা অংশ যারা এই অভয় বা তিলোত্তমার বন্ধু, যাদের সবার আগে যাওয়ার কথা, তারা কিন্তু গেলেন না। তারা প্রমাণ দিলেন তারা অভয় এবং তিলোত্তমার বাবা মা তাদের যে যন্ত্রণা তার শরিক হতে চাইছেন না। এবং আমরা জানি যারা এই জুনিয়র ডাক্তার নেতা বলে উঠে এসেছে, তারা আসলে বাম এবং অতিবাম রাজনৈতিক দলের রাজনৈতিক ছাত্রনেতা, যারা বারবার প্রেসমিট করে মিথ্যে বলেছে যে আমরা কোনো রাজনীতি বুঝি না। এটা বলবার পর আমরা সবাইকে ডাকছি, বলবার পর যখন শ্রদ্ধেয় এমপি প্রাক্তন বিচারক অভিজিৎ গাঙ্গুলি, আমি, অগ্নিমিত্র পাল, তাঁদের যখন দেখতে পেয়েছে ওরা গো ব্যাক বিজেপি বলে স্লোগান দিয়েছে। অর্থাৎ স্পষ্টতই এই বাম এবং অতিবাম, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পুলিশমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসাবে প্রথম কদিনের তথ্য প্রমাণ লোপাট এবং এই মৃত্যু ঘটাবার জন্য পরিকল্পিত নৃশংস যে হত্যাকাণ্ড, তার সঙ্গে কোথাও না কোথাও জড়িয়ে রয়েছেন, একথা মানুষ বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জাস্টিস দেওয়ার চেয়ারে বসে তিনি নিজে জাস্টিসটা দেননি, মিছিলে হেঁটে বলেছেন জাস্টিস চাই। ভাবুন, যিনি বিরাট ধনী ব্যক্তি, তিনি রাস্তায় হাত বের করে হেঁটে বলছেন পয়সা চাই। এটা ঠিক যেমন নাটকের, ঠিক তেমনই প্রত্যেক মানুষের কাছে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীর এহেন আচরণ আসলে যে দৃষ্টি ঘোরানো ছিল, সে নিয়ে সবাই তাদের ইঙ্গিত জানান দিয়েছেন। তো যাই হোক না কেন, এই মিছিলে পুলিশের আমরা অত্যাচার দেখেছি, গার্ডওয়াল দেওয়া হয়েছে এমন, রাস্তা ঝালাই করে, যেন ভারত পাকিস্তান যুদ্ধ হবে। না, তার বাবা মা ম্যাক্সিমাম কি করতেন? সম্মানীয় মুখ্যমন্ত্রী নবান্নে থাকলে তার সঙ্গে কথা বলতেন। এই মুখ্যমন্ত্রী তো মঞ্চ থেকে বলেছিলেন যে 10-20 লাখ টাকা তো দিয়েই দেওয়া যায়, তারপর তো অস্বীকার করেছেন। তিনি তার আইপিএসদের দিয়ে এই আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ডানহাত বাঁহাত অভিক এবং বিরূপাক্ষ, এই দুটো চর্চিত নাম, আইপিএসদের দিয়ে মিথ্যে কথা বলিয়েছিলেন যে এরা দুজন নাকি ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট ছিল, তাই হত্যাকাণ্ডের পরের দিন সকালবেলা দাঁত না মেজে ওখানে পৌঁছে গিয়েছিলেন। বলেননি? তো এই ঘটনার মধ্যে যে রাজ্য সরকার একটা বিরাট সত্যকে গোপন করতে চাইছে, এ সবাই জানে। হত্যাকাণ্ডের পরপরই সিবিআই ইনভেস্টিগেশন করে প্রাইমারি জিনিসপত্র তথ্যনথি যাচাই করবার আগে 4 দিন ধরে পুরো এলোমেলো করে দেওয়া হলো সব রিপোর্ট, যতক্ষণ পুলিশের হাতে ছিল। এ আমি বলছি না, পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানে। ফলত সিবিআইয়ের পক্ষে এই কাজটা উদ্ধার করা কঠিন হয়েছে, তবে আমরা আশাবাদী ফলাফল তো বেরোবেই, কারণ মামলা এখনও কোর্টে রয়েছে। তো যাই হোক, পুলিশের বউয়েরা খুব যন্ত্রণার মধ্যে রয়েছেন। এবং যখন পাল্টা প্রশ্ন করা হয়েছিল যে পুলিশের মা স্ত্রীকে নিয়ে অনুব্রত মণ্ডল যখন কদাকার মন্তব্য করেছিলেন, এর আবার বাংলা বাঙালি ফাঙালি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে গেলে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বাংলা ভাষার, যে পুলিশকে ওইভাবে খিস্তি করে তার মা বোন তুলে নোংরা কথা বলে, তাকে নিয়ে ঘুরছেন। এদের রুচি এবং এরা আসলে কোন বাংলা ভাষার জন্ম দিতে চায় তা কার্যত স্পষ্ট। এবং শুধু আজকে নয়, এর আগে আমরা দেখেছি তৃণমূলের বহু নেতাকে পুলিশকে থাপ্পড়ও মারতে, তখন পুলিশের স্ত্রী এদের খারাপ লাগেনি। আসলে বেচারা পুলিশ এবং বেচারা তাদের স্ত্রী, তারাও জানেন যে আমরা তৃণমূলের নির্দেশে স্বামীর চাকরি বাঁচাতে প্রেস ক্লাবে জড়ো হয়ে এই একটা অভিনয় করতে এসেছিলাম। তাই যখন তাদের সাংবাদিক কুল এই প্রশ্ন করেছেন, তারা পড়ি কি মরি করে পালিয়ে গেছেন। আমরা তাদের যন্ত্রণা বুঝি, তারাও চাইছেন
26-এ গণতান্ত্রিক ভোটে এই ভুয়ো ভোটগুলো সরে গিয়ে জীবন্ত মানুষের যারা ভারতীয় নাগরিক তাদের ভোটে পশ্চিমবঙ্গের সরকার পাল্টাক। এই পুলিশের স্ত্রীও চাইছেন। তার মেয়ে বা তার ছেলেকেও তো স্কুল কলেজ থেকে ফিরে প্রশ্নের উত্তর দিতে হয় যে যাদের চাল ডাল চাকরি চুরি হয়েছে তোর বাবা তাদের মারছে কেন? আর যারা স্যালুট পাচ্ছে সেই তৃণমূলের নেতা যারা চাকরি বাকরি মানুষের চাল ডাল গণতান্ত্রিক অধিকার চুরি করেছে, তোর বাবা পুলিশের তাদের স্যালুট ঠুকতে লজ্জা করে না? এই কথা তো পুলিশের স্ত্রীরও শুনতে ভাল লাগে না। তাদের পুলিশেরও তো ডিএ বাড়েনি, রাজ্য সরকার আটকে রেখে দিয়েছে। লোকে তো বলে যে তৃণমূলের তোলাবাজির টাকা পুলিশের জিপে করে আসে, জিপে করে বয়ে এনে দেওয়ার জন্য পুলিশ কিছু ভাগ পায়। ওই পুলিশ ভদ্রমহিলার পুলিশের যারা স্ত্রীরা এসেছিলেন তাদের আড়ালে রেখে জিজ্ঞেস করলে তারা স্বীকার করে নিতেন তারা কেউ খারাপ না। কিন্তু কি করবেন, স্বামীর চাকরি বাঁচাতে মিথ্যে কথা বলার একটা প্রেসমিট করেছিলেন তৃণমূলের নির্দেশে। আমার তাদের জন্য করুণাই হয়েছে। তিলোত্তমার বাবার বিরুদ্ধে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আইনি নোটিশ পাঠিয়েছেন। তিনি বলেছেন তিলোত্তমার বাবা নাকি আদালত অবমাননা করেছেন এবং তিলোত্তমার বাবা যে কথাগুলো বলেছিল যে সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে, কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছে, এই কথাগুলো যদি আদালতে প্রমাণ করতে না পারে তাহলে উনি তিলোত্তমার বাবার বিরুদ্ধে মামলা করবেন। দেখুন, কোনো খারাপ কথা তো প্রয়োগ করা যাবে না। আইন আদালতকে আন্তরিকভাবে যারা অবমাননা করে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস। হাইকোর্ট তুলে দেওয়া হোক, এ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। তৃণমূল দল যাতে চোর জোচ্চোরদের বিচার হয়ে জেলে যাতে না যেতে পারে এবং বড় তৃণমূলের নেতাদের নাম না বলে দিতে পারে। আপনারা সবাই জানেন যে বিচারকের এজলাস বয়কট করবার জন্য কিছু উকিলকে ভাড়া করে অশান্তি করেছিলেন। এই তৃণমূল দল বিচারপতিদের বিরুদ্ধে পোস্টার মারিয়েছিলেন দেওয়ালে দেওয়ালে যে ক্রিমিনালদের ধরা যাবে না, যারা বিচার করছেন তাদের নামে নোংরা উক্তি করা। কদিন আগে কুণাল ঘোষিত চাকরি প্রার্থীদের নিয়ে কি একটা গন্ডগোল করতে গিয়েছে, ফেঁসেছিলেন। আদালত অবমাননা। এবং শুধু তাই নয়, সম্মানীয় বিচারপতি অমৃতা সিংয়ের পরিবারকে, অমৃতা সিনহার পরিবারকে তারা কিভাবে হেনস্থা করেছিল দেখেছিলেন। তো এহেন তৃণমূল যারা মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করতেই ঘুম থেকে ওঠে, মানুষের চাল ডাল জীবন জীবিকা চাকরি লুট করবার শপথ নেয় রোজ, তো তাদের কোনো এক ভাঙাপাত্র যিনি মুখপাত্র সেজে বসে আছেন, যার চিরকাল ঐতিহাসিক উক্তি যে এই সারদা বা বিভিন্ন দুর্নীতির আসল মাথা মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে জেলে আমার পাশে সেলে রাখা হোক। আমি বলছি না, আর কেউ বলতে পেরেছেন? তো আমার নিজের যেটা মনে হয় যে কুণাল ঘোষ কোনো কারণেই বিভিন্ন যন্ত্রণায় মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাচ্ছে না বলে মানসিক ভারসাম্য হারিয়েছেন এবং যেভাবে তৃণমূল দলের নিয়ম যে মানুষকে ভুয়ো মামলা দিয়ে জেলে পুরে দাও, যা সব হারিয়েছে পশ্চিমবঙ্গের মানুষের, তাদের আঘাত করো, নাহলে এই অমানবিক উক্তি, অভব্য উক্তি, নিকৃষ্ট মানের ভাবনা চিন্তা আসতে পারে যে অভয় বা তিলোত্তম আমাদের বোনের বাবা, তিনি যখন দূরে দূরে ঘুরে বেড়াচ্ছেন, তার বক্তব্য তার উক্তি অন্তর থেকে আসে, সেখানে যুক্তির বেড়াজাল নাও থাকতে পারে, সেটাই খুব স্বাভাবিক। কারণ আমাদের কারুর বাড়ির মেয়ে যায়নি, কুণালবাবুর বাড়ির মেয়েটা যায়নি, তাকে নৃশংসভাবে মারা হয়নি, মারা গেছেন ওই বাবার মেয়ে। মিনিমাম ভদ্রতা এবং মানবিকতা থাকলে উনি এই কথা বলতে পারতেন না। আমার নিজের মনে হয় কোনো মানসিক যন্ত্রণায় আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হচ্ছে না বলে, যা উনি রোজ দেখতে চান। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো ওনাকেই অ্যারেস্ট করিয়ে জেলে পুরিয়েছিলেন। কেমন? আমার মনে হয় ভালো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, এখনও বয়স আছে। আর স্বাস্থ্যসাথী কার্ডে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা হয়। কুণালবাবুকে আমি বলবো একটু চিকিৎসার দরকার আছে। আর চিকিৎসা করানো কোনো হাসি বা খোরাকের কাজ নেই, যে কোনো মানুষই করাতে পারেন, গণতান্ত্রিক ব্যাপার।
একদম শেষ প্রশ্ন, ইংরেজবাজার থেকে কোচবিহার, সেখানে 37 দিনে 10 জন তৃণমূল নেতাকে খুন করেছে দুষ্কৃতীরা। অন্যদিকে আমরা শুভেন্দুবাবুর ওপরও হামলা দেখেছি, রোহিঙ্গারা হামলা করেছে কোচবিহারে। যেখানে শাসক দলের নেতামন্ত্রীরা সুরক্ষিত নেই, বিরোধী দলের শাসকরা সুরক্ষিত নেই, সেখানে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত? যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় টিকে থাকবেন, ততদিন অবধি আমাদের জীবন জীবিকা কোনোটাই সুরক্ষিত নয়, তো পশ্চিমবঙ্গের সব মানুষ জানেন। এমনকি যারা তৃণমূল দল করেন কয়েকজন, তারাও জানেন যে আমার যে সহকর্মী রয়েছে তৃণমূলে, তার হাতেও খুন হয়ে যেতে পারি। তার কারণ ক্ষমতা দখল এবং টাকা দখল, এই দুটোর ওপর দিয়েই তৃণমূল দল দাঁড়িয়ে রয়েছে। আমাদের শরীর যেমন রক্ত ছাড়া বেঁচে থাকতে পারে না, তেমন তৃণমূল দলের টাকার ওই গতিময়তা ছাড়া ওই দলটা বেঁচে থাকতে পারে না। তো ফলত এলাকা দখল এবং এক কথায় টাকার জন্য শেষ বেলায় এসে তারা নিজেরাও বুঝতে পারছেন যে আমরা আর পশ্চিমবঙ্গের মানুষের ইচ্ছায় এই রাজ্যে শাসক দল হয়ে থাকতে পারবো না। মানুষ এই নিদান দেওয়া শুরু করে দিয়েছেন। তো ফলত শেষ মুহূর্তে নিজেদের মধ্যে খুনোখুনি করছে। এবং আপনারা তো প্রত্যেকেই জানেন যে প্রত্যেকটা থানা তৃণমূলের পার্টি অফিস। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী এবং তিনি পুলিশ মন্ত্রী, দুটো কাজ একই অফিস থেকে করেন। তো ফলত পুলিশকে যাদেরকে ধরতে বলবে তারাই তো তৃণমূল। খুন হয়েছে তৃণমূল। এর আগে আমরা দেখিনি যে তৃণমূলের নেতাদের ধাঁই ধাঁই করে গুলি করে মেরে দিল। তৃণমূলই তো মারছে। অন্য কারুর তো পশ্চিমবঙ্গে ক্ষমতা হবে না। আপনি তৃণমূলের চোর জোচ্চোর কোনো নেতার দিকে তাকাতেই পারেন না পশ্চিমবঙ্গের মানুষ হয়ে। তো তার ওপর ঘৃণায় রাগে তাকে হত্যা করা তো স্বপ্নেও আসতে পারবে না। তাহলে মারছে কারা এবং পুলিশ ধরছে না কেন? যেখানে সাধারণ একটা ঘটনা হলে পশ্চিমবঙ্গের মানুষ, যদি সোশ্যাল মিডিয়া হোক, চায়ের দোকান হোক, বিরোধী দল বিজেপির কথা বাদ দিন, তারা আমার নেতা চোর, আমার পাড়ার কাউন্সিলর চোর, তৃণমূলের এমএলএ চোর, এই কথা চায়ের দোকানে আলোচনা করলেই তাকে শ্লীলতাহানির কেস, মার্ডার কেস, ডাকাতি কেস, গাঁজা কেস দিয়ে পুলিশ ভেতরে ঢুকিয়ে দেয় তৃণমূলের নির্দেশে। কারণ বেচারা তাদের চাকরি রাখতে হবে পুলিশের, তাই এসব করছে। উত্তরবঙ্গে কোচবিহারে যে অমরবাবু লাস্ট মার্ডার হয়েছেন, তার মা তো স্পষ্ট করে বলছে যে পুলিশের ওপরে আমাদের আস্থা নেই। নিহত তৃণমূল নেতার পরিবারের লোক বলছেন তৃণমূলের পুলিশের ওপরে আমাদের আস্থা নেই, আমরা সিবিআই তদন্ত চাই। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করবার জন্য গোয়েন্দা বিভাগকে বলেছে এই এত খুন হচ্ছে কেন, তোমরা কি করছো? আশ্চর্য, গোয়েন্দারা কি করবে? পুলিশ কি করবে? নবান্ন অভিযানে গিজগিজ করা পুলিশ আপনারা দেখতে পেয়ে গেলেন। নিরস্ত্র মানুষ যাচ্ছেন অভয়া তিলোত্তমার মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তার বাবা মায়ের নেতৃত্বে। সেটাকে আটকাবার জন্য রাস্তায় গার্ডওয়াল, সারা পশ্চিমবঙ্গের পুলিশ জড়ো করে মারধর করা হলো। আর যখন মানুষের হত্যা হয়, লুট হয়, তখন এই পুলিশকে খুঁজে পাওয়া যায় না, কারণ পুলিশ মন্ত্রী নির্দেশ দিয়ে দেন যে আমার লোকেরা চুরি লুট করবে, তোমরা চোখ বন্ধ করে থাকো। এ তো সবাই জানে। তো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে খুন করেছে তার দলেরই লোকেরা এবং আসল অঙ্ক হচ্ছে টাকার হিস্সা, ক্ষমতার হিস্সা। এই দুর্ভাগ্যজনক তৃণমূলের দলেরও কেউ যদি মারা যান, অন্তত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বলতে পারি এ আমরা কামনা করছি না, এ আমরা চাই না। হ্যাঁ, আমাদের 300-র ওপরে কার্যকর্তা বা কর্মীকে বিগত কয়েক বছর ধরে তৃণমূল রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে খুনও করেছে। এবং আপনারা দেখেছেন অভিজিৎ সরকার খুনে কদিন আগে 4-5 জন পুলিশের জেল হলো। অর্থাৎ তৃণমূলের কাজ বিজেপির কর্মীদের হত্যা করা, সেটা পুলিশ করে দেয়। এর থেকে তো বলার কিছু নেই। তাই পুলিশ চুপ হয়ে রয়েছে। কাকে ধরবে? সে তো জানে কে মেরেছে। আমার মনে হয় যে অশনি সংকেত তৃণমূলের সবার দেখা হয়ে গেছে। তাই শেষ প্রান্তে এসে মানুষকে বিভ্রান্ত করতে গিয়ে বাঙালি এসআইআর এই সমস্ত আজগুবি কথাবার্তা বলছে। যারা বাংলার সর্বনাশ করেছে, বাঙালির সর্বনাশ করেছে, চাল ডাল লুটে গরিব করে দিয়েছে, যারা এমন ভাষার আনয়ন করেছেন যা ভদ্র সমাজে বলা যায় না, সেই অনুব্রত মণ্ডলকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানিয়ে নিয়ে ঘুরছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর ভুয়ো ভোটার যাবে এই দেশ থেকে, মৃতদেহ ভোটারের নাম কাটা যাবে, তাতে তাদের আপত্তি। মানুষ স্পষ্ট বুঝে গেছেন যে এরা বিদায়ের জন্য ব্যাগ গুছিয়ে নিয়েছেন, জাস্ট ব্যাগটাকে হাতে তুলবেন আর তারা বিদায় নেবেন পশ্চিমবঙ্গ থেকে গণতান্ত্রিকভাবে শাসক হিসেবে। ধন্যবাদ দাদা।